এরকমই ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কবার্তা। এদিকে ইরান পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক প্রত্যাশা ৭০% মানুষের। আরও জানিয়ে দিব আমেরিকাকে তুলোধুনো করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি। এরপর জানিয়ে দিব গাজায় আবারও ত্রাণ বিতরণ বন্ধ করল মার্কিন সেনাবাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননে হামলায় পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, অভিযোগ এরদোয়ানের। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কবার্তা। ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলা থেকে মুক্তি পাচ্ছে না নারী, বৃদ্ধ ও নিষ্পাপ শিশুরাও, যা নাড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বকেই। ইসরায়েলের এমন ঘৃণিত কাজের নিন্দা জানিয়ে তাদের বিপক্ষে লড়াই করেছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। প্রায় ইসরায়েল বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করছে তারা। এবার তাই হিজবুল্লাহকে নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর জিও নিউজের। মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইয়োভ গ্যালান্টের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ সময় তিনি সতর্ক করেছেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যা দ্রুতই কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছিল তিনি। গাজায় গত ৮ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, যা রুখতে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে হিজবুল্লাহ, যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে মনে করেন অস্টিন। এ নিয়ে অস্টিন বলেছেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে, যার পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ। উত্তেজনা এখানেই থামাতে কূটনীতি হল সমাধানের সর্বোত্তম উপায়। এদিকে অস্টিনের সাথে বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিনিধি ইয়োভ গ্যালান্ট বলেছেন, আমরা একটি চুক্তি অর্জনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করেছি, তবে আমাদের প্রতিটি সম্ভাব্য পরিস্থিতিতে প্রস্তুতি নিয়েও আলোচনা করতে হবে। ইরান পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক প্রত্যাশা ৭০% মানুষের। পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ৭০%-এরও বেশি ইরানি চান যে তাদের দেশ পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক। নতুন এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৫ সালে বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ ৬ জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন জিসিপির নামে পরিচিত। কিন্তু ২০১৮ সালে ওবামার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন। ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেন ২০২০ সালে নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণার একাধিকবার আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতা গ্রহণের ৪ বছর পরও তিনি এ ব্যাপারে কোনো পরিকল্পনা পেশ করেননি। পরমাণু সমঝোতা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনো কোনো স্পষ্ট নীতি নেই এবং কোনো যৌক্তিক অবস্থানও নেই। পাঁচ টুডে জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মার্কিন নীতির সমালোচনা করে দ্য আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিন লিখেছে, যদি ইরানের পারমাণবিক সক্ষমতা অস্বীকার করে সাফল্যের পরিমাণ সংজ্ঞায়িত করা হয় তবে এই নীতি ব্যর্থ হয়েছে, কারণ ইরানের পরমাণু কর্মসূচি সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। নিবন্ধনটির লেখক এলদার মাভেদ জোর দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলোর হুমকি অব্যাহত থাকলে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি ত্যাগ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএইএ পরিদর্শকের বহিষ্কার এবং পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াতে বাধ্য হতে পারে। স্বাভাবিকভাবেই এ ধরনের পদক্ষেপ ইরানের অভিজাত শ্রেণী এবং সাধারণ মানুষের সমর্থন পেতে পারে, কারণ তারা তাদের দেশ এবং অন্যান্য দেশের বিরুদ্ধে পশ্চিমাদের অযৌক্তিক জুলুম নিপীড়ন দেখে আসছে। সাম্প্রতিক জরিপ অনুসারে প্রায় ৭০% ইরানি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের দেশের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করেন। আমেরিকা ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক কেলসি ডেভেনপোর্টের মতে, ইরান যদি পশ্চিমা চাপের প্রতিশোধ নিতে পরমাণু বোমা তৈরির জন্য ইউরেনিয়াম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় তবে এটি করতে ১ সপ্তাহ সময় লাগতে পারে, আর পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানের ৬ মাস থেকে ১ বছর সময় লাগবে। লেখক তার নিবন্ধনে প্রশ্ন তুলেছেন, ইরান যদি পরমাণু বোমা তৈরি করে তাহলে কি আমেরিকা তা মেনে নেবে, নাকি এটি প্রতিরোধে সামরিক পদক্ষেপ নেবে? দ্য আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিনের লেখক বলেছেন, প্রথম বিকল্পটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের জন্য রাজনৈতিকভাবে বিবেচনার অসম্ভব, আর দ্বিতীয় অর্থাৎ সামরিক পদক্ষেপের জন্য একটি পূর্ণ মাত্রার হামলা প্রয়োজন, কারণ ইরান ইরাকের চেয়ে ৪ গুণ বড় একটি দেশ, যে দেশের সেনাবাহিনী খুব শক্তিশালী এবং মিত্র পক্ষগুলো সংগঠনগুলো রয়েছে একটি শক্তিশালী নেটওয়ার্ক ও বিশাল সামরিক প্রযুক্তিগত মানব শক্তি, যা সাদ্দামের ছিল না। নিবন্ধনে আরো লেখা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ইরাককে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা ব্যর্থ হচ্ছে।
এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে জিসিপিওতেও পুনরায় যোগদান করা বা একটি বাস্তবসম্মত বিকল্প চুক্তি নিয়ে আলোচনা করা। এটি ওয়াশিংটনকে জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দিতে সহায়তা করবে, যা ইরানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন মেক্সিকোর সাথে সীমান্ত ঠিক করা, ইউক্রেনের যুদ্ধের আলোচনার মাধ্যমে যুদ্ধ সমাপ্তির জন্য চাপ দেওয়া এবং আমেরিকার একমাত্র ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের দিকে মনোবেশ করা। আমেরিকাকে তুলোধনা করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সম্পূর্ণ ও নিঃস্বার্থভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি। আমির সাইদ ইরাভানি আরও বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে মার্কিন সেনারা আল নুসরার মতো জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। এর পাশাপাশি মার্কিন সেনারা সিরিয়ার জনগণের তেল এবং অন্যান্য সম্পদ লুট করছে। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের স্থায়ী প্রতিনিধি এসব কথা বলেন। মধ্যপ্রাচ্য ও সিরিয়ার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে গতকাল আলোচনা হয়। ইরানের প্রতিনিধি বলেন, সিরিয়া থেকে সম্পূর্ণভাবে ঝুঁকি দূর না হওয়া পর্যন্ত সন্ত্রাসবাদ বিরোধী লড়াই অবশ্যই অব্যাহত রাখতে হবে। এ সময় সিরিয়ার সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে যে আগ্রাসন চালাচ্ছে তার কঠোর নিন্দা জানান ইরানের প্রতিনিধি। এছাড়া গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েল যে দখলদারিত্ব কায়েম করে রেখেছে তারও কঠোর নিন্দা জানান আমির সাইদ ইরাভানি। গাজায় আবারও ত্রাণ বিতরণ বন্ধ করল মার্কিন সেনাবাহিনী। গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণ আবারও বন্ধ করেছে মার্কিন সামরিক বাহিনী। ত্রাণ বিতরণকারীদের সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বেশ কয়েকবার বন্ধের পর $230 মিলিয়ন ত্রাণ বিতরণ আবার শুরু করেছিল। মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার এটি পরিদর্শনের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিল। এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যম তাদের কার্যক্রম প্রত্যক্ষ করেছে। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের স্বাধীনভাবে গাজায় ঢুকতে দেওয়া হয়নি। মে মাসের মাঝামাঝি সময়ে প্রথম চালু হওয়া প্রকল্পটি সমুদ্র উত্তাল থাকার কারণে সাম্প্রতিক বিরতির পরে গত সপ্তাহে আবার কাজ শুরু করেন। মঙ্গলবার সাংবাদিকরা দেখেছিলেন মেশিন গান নিয়ে মার্কিন সেনারা জেটির অপারেশন পরিচালনা করেছিলেন। মানবিক ত্রাণ বোঝাই ট্রাক বহনকারী মার্কিন জাহাজগুলো জেটিতে নোঙ্গর করেছে। ইসরায়েলি ও সাইপ্রিয়ট চালকরা ট্রাকগুলোকে জাহাজ থেকে নামিয়ে 400 মিটার ও 437 গজ বাদ দিয়ে সৈকতে নিয়ে যায়। সেখানে তারা ত্রাণ খালাস করেন। এরপর ট্রাকগুলো বড় পণ্যবাহী জাহাজে করে পারাপারের জন্য আবারও জাহাজে ফিরে আসে। পণ্যবাহী জাহাজগুলো সাইপ্রাস থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়। ইউএস আর্মি 7th ট্রান্সপোর্টের ব্রিগেডের যৌথ ট্যাঙ্কস ফোর্সের কমান্ডার কর্নেল স্যামুয়েল মিলার বলেন, জাহাজগুলো দিনে অন্তত 5 বার ঘাটে ত্রাণ নিয়ে যেতে পারে। উত্তাল সমুদ্র বাতাসের কারণে সামরিক বাহিনী গাজার সৈকত থেকে সংযোগ বিচ্ছিন্ন করার পর 19 জুন ভাসমান জেটিটি গাজার উপকূলে নোঙ্গর করা হয়। একইভাবে মে মাসে জেটি ভেঙে যাওয়ায় এবং 4টি মার্কিন সেনাবাহিনীর জাহাজ আশ্রয় পড়ার পর তাদের কার্যক্রমে 2 সপ্তাহে বিরতি দিতে বাধ্য হয়েছিল। এতে 3 স্বেচ্ছাসেবী আহত হয়েছিলেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। মিলার বলেন, লাইনে ফিরে আসার পর থেকে জেটিতে তীরে প্রতিদিন শত শত প্যালেট ত্রাণ সরবরাহ করেছেন। লেবাননে হামলায় পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে অভিযোগ এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, পশ্চিমা শক্তিগুলো লেবাননে হামলা ও পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইসরায়েলের পরিকল্পনায় সমর্থন দিচ্ছে। এরদোয়ান বলেছেন, ইসরায়েলের দৃষ্টি এখন লেবাননের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা শক্তিগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে বাহবা দিচ্ছে এবং এমনকি তাদের সমর্থনও করছে। পশ্চিমা দেশগুলোর এই গোপন সমর্থন শুধু রাজনৈতিক নয় বরং সামরিক ও কূটনৈতিকভাবে ইসরায়েলকে সাহায্য করেছে। এরদোয়ান আরও উল্লেখ করেছেন, ইসরায়েলের এই আগ্রাসী নীতি ও কর্মকাণ্ডের ফলে শুধু লেবানন নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে। এ ধরনের সমর্থন পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তুলেছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। সংসদে তুরস্কের ক্ষমতাসীন একেপি পার্টির আইন প্রণেতাদের সামনে দেওয়া বক্তব্যে এরদোয়ান এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা একটি বড় বিপর্যয় ডেকে আনবে। ইসরায়েলি বাহিনী ও লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সীমান্ত আন্তঃসীমান্ত গোলাগুলি বিনিময় নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করলেন। এরদোয়ান সতর্ক করে বলেছেন, এ ধরনের উত্তেজনা পুরো অঞ্চলকে সংঘাতের জড়িয়ে ফেলতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।